কাল ঢাকা আসছেন কাতারের আমির। সই হবে 11 চুক্তি ও সমঝোতা স্মারক। বাকিতে গ্যাস কেনার সুবিধা চাইবে বাংলাদেশ। কমানোর একদিন পরই বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের প্রতি ভরি 1,19,448 টাকা। $32 টাকায় ধান ও 45 টাকায় চাল কিনবে সরকার। বোরো মৌসুমে 17 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনামে, এবার জানাবো বিস্তারিত। 2 দিনের সফরে কাল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান সোমবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন কাতারের আমির। জ্বালানি আমদানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, তো এই কারণে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করছি এই সফরের মাধ্যমে, কাতারের মহামহিম আমিরের সফরের মাধ্যমে দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি নতুন উচ্চতায় উন্নীত হবে এবং আমাদের যে দুই দেশের মধ্যে বহু মাত্রিক যে সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। কাতার থেকে বছরে $274 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। আর সবশেষ হিসাবে দেশটিতে রপ্তানি হয় প্রায় $9 কোটি পণ্য। মূলত এলএনজি আমদানিতে বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে বাংলাদেশকে। বৈদেশিক মুদ্রার সংকটকালে সরকার বাকিতে গ্যাস কেনার চেষ্টা করছে। কাতারের আমিরের ঢাকা সফরে সেই প্রস্তাব দেবে বাংলাদেশ। এছাড়া দেশটির প্রতি বিনিয়োগ বাড়ানোরও আহ্বান থাকবে। তেল গ্যাস সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সার, পেট্রোলিয়াম পণ্য আমদানি করে বাংলাদেশ। 2017 সালে করা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বছরে প্রায় 3 মিলিয়ন টন এলএনজি আমদানি হয়। পরিসংখ্যান বলছে 2000 সালে কাতারে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় $24 লাখ পণ্য, আমদানি ছিল $45 লাখ। এলএনজি, সারের মতো পণ্যে ভর করে কাতার থেকে বার্ষিক আমদানি বেড়ে দাঁড়িয়েছে $274 কোটি। দেশটিতে প্রায় 4 লাখ বাংলাদেশি কাজ করেন। 2022 সালে গ্যাসের দাম খোলাবাজারে কয়েক গুণ বাড়ে। গ্যাসের বাড়তি চাহিদা মেটাতে গত বছর মার্চে কাতারের রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘ সম্মেলনের ফাঁকে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানান এলএনজি সরবরাহ বাড়ানোর, যার ধারাবাহিকতায় জুন মাসে আরও একটি দীর্ঘমেয়াদী চুক্তি সই হয় দুই দেশের মধ্যে, যার মাধ্যমে 2026 সাল থেকে বছরে আরও 18 লাখ টন এলএনজি মিলবে। সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এই সফরে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর পরিহার, জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে 11 চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। জানা গেছে কাতারের বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মাওয়ানি বাংলাদেশেও বন্দর পরিচালনায় আগ্রহী। মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনা করতে চায় দেশটি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধ জোটের কারণে দেশের আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এগোচ্ছে না। এ বিষয়ে রাজনৈতিক সদিচ্ছারও অভাব আছে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। রোববার রাজধানীর ব্র্যাকিন সেন্টারে এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। এ সময় বক্তারা বলেন, দেশে বিভিন্ন খাতে চলমান দুর্নীতি রোধের পর্যাপ্ত উদ্যোগ নেই। টেকসই উন্নয়নে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বড় বাধা হয়ে উঠেছে। সংস্কারের উদ্যোগ নিলেও একটি চক্রের অসহযোগিতায় তা সফল হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে ব্যাংক খাতের উন্নয়নে সরকারের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে। কর কাঠামো ও শ্রমনীতির আইন থাকলেও তার সঠিক প্রয়োগ হয় না। টেকসই উন্নয়নে এসব বিষয়ে নীতি নির্ধারকদের নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। রাজধানীর ব্র্যাকিন সেন্টারে চলছে সানেমের আলোচনা। আমরা সরাসরি সেখানে যোগ দিচ্ছি। রয়েছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। Of measuring income redistribution in Bangladesh today, if you were wanting to go down that road.
Now, all these partly represent policy failure, partly they represent institutional failure. The Bangladesh Bank's institutional failure is not originating in the rules and policy regimes that are available to them. It originates in the fact that they do not do their duty. And the most unacceptable part of not doing your duty is that it is not one is that you uniformly do not do your duty to everyone. Okay, that's one way of doing it. And you say that, all right, I am using bank financing to subsidize a whole class of investors to promote growth in Bangladesh. But what is done is that this is a discriminatory arrangement. Some people are privileged, some people are not. Whose loan will be rescheduled, for how long it will be rescheduled, whether it will be written off, whether it will be carried over, or whether you will take legal action against it, it varies from person to person. সানেমের আলোচনায় কথা বলছিলেন প্রবীণ অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোহান। দাম কমানোর 24 ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে 650 টাকা বাড়ালো। ভালো মানের 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,19,448 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,19,448 টাকা, 21 ক্যারেট 1,14,004 টাকা, 18 ক্যারেট 97,709 টাকা। এর আগে 20 এপ্রিল সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 840 টাকা কমিয়ে 1,18,798 টাকা নির্ধারণ করেছিল বাজুস। এক্সিম ও পদ্মা ব্যাংকের সম্পদ ও দায় মূল্যায়নে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটির সম্পদ মূল্যায়নের দায়িত্ব পেয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান রহমান হক। বেসরকারি খাতের এক্সিম ও পদ্মা ব্যাংক একীভূত হতে গত মার্চে সমঝোতা স্মারক সই হয়। নিরীক্ষা প্রতিষ্ঠানটি আজ এক্সিম ব্যাংকে নিরীক্ষার কাজ শুরু করেছে। আর পদ্মা ব্যাংকে গত সপ্তাহে সম্পদ ও দায় মূল্যায়নের কাজ শুরু হয় বলে জানা গেছে। ব্যাংক খাতের সংকট মোকাবিলায় গত ফেব্রুয়ারিতে একটি পথনকশা অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংক। এর উদ্দেশ্য ছিল সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করা। আসন্ন বোরো মৌসুমে সংগ্রহ অভিযানে ধান ও চালের দাম নির্ধারণ করেছে সরকার। 32 টাকা কেজি দরে 2 লাখ টন বোরো ধান এবং 45 টাকা কেজি দরে 4 লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও 44 টাকা কেজি দরে 1 লাখ টন আতপ চাল এবং 34 টাকা কেজি দরে 50,000 টন গমও কেনা হবে। এই কার্যক্রম চলবে 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত। দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 2023 সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা এবং গম 35 টাকা। পাঁচ লক্ষর বেশি যদি পাওয়া যায়, আমরা সেই কৃষকের সুবিধার্থে সেই ধান আমরা কেনার জন্য প্রস্তুত আছি। সেটাই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। ধানের দাম বিগত দিনে 28 টাকা ছিল, গতবার আমরা 30 টাকা করেছি। এইবার আমরা ধানের দাম প্রতি কেজি 32 টাকা করেছি, কৃষকের দিকে লক্ষ্য রেখে। তীব্র দাবদাহের মধ্যে সারা দেশে দীর্ঘ সময় লোডশেডিং দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষেতে পর্যাপ্ত সেচ দিতে পারছেন না কৃষকরা। ব্যাহত হচ্ছে বোরো আবাদ। ফলন কমার শঙ্কার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে গ্রাম থেকে শুরু করে বন্দর শহর সবখানে চলছে লোডশেডিং। বোরো ধানে সেচ দিতে না পারায় দুশ্চিন্তায় কৃষকরা। শেরপুরে বিদ্যুৎ বিভাগের চাহিদা 60 মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে 25 থেকে 28 মেগাওয়াট। আর পল্লী বিদ্যুতের চাহিদা 80 মেগাওয়াটের বিপরীতে সরবরাহ 50 মেগাওয়াটের কম। এতে হচ্ছে লোডশেডিং। জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। পানির অভাবে ধানে চিটা পড়ছে। 4 থেকে 5 ঘন্টা সারা দিনে থাকে, এর সাথে বেশি বিদ্যুৎ থাকেই না। আমাদের পছন্দ গরম তাপ দেওয়া এবং সেচ চালু থাকায় ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। তবে আমরা
যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি তাতে সেচের কোনো সমস্যা হচ্ছে না। একই চিত্র নাটোর ও লক্ষ্মীপুরে। দিন রাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঠিকমতো সেচ দিতে পারছেন না কৃষকরা। পল্লী বিদ্যুতের দাবি, গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় লোডশেডিং বেশি হচ্ছে। 1 বিঘা মাটির ভিতর অ্যাক্সেস না অর্ধেক না যাইতে কারেন্ট চলে যায়, আবার মনে করেন যে ওই জমিতে আবার কারেন্ট আসলে আবার ওইটুকাই হয়। একটানা যদি 10 ঘন্টা থেকে 12 ঘন্টা ভালো ভোল্টেজ নিয়ে বিদ্যুৎ পাওয়া যেত তাহলে পানি সরবরাহ ভালো হতো এবং ধানের উৎপাদন আরও বেশি হতো। আমাদের চাহিদা 110 মেগাওয়াট বর্তমানে। আমরা পাচ্ছি ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম 20 রোজার পরে কখনো 70 থেকে 80 মেগাওয়াট। বর্তমানে আমরা 190 100 এরকম পাচ্ছি। কৃষি বিভাগ বলছে ধান প্রায় পেকে যাওয়ায় সেচের ঘাটতির ফলে ফলনের তেমন কোনো প্রভাব পড়বে না। এখন শেষ পর্যায়ে আছে, তো আমাদের লোডশেডিংয়ের কারণে কোথাও কোথাও একটু হইতে পারে, সমস্যা হইতে পারে। তো মাঠের যে অবস্থা আছে এখানে আমাদের যে ধানের, এটা এই লোডশেডিংয়ের কারণে তেমন কোনো ক্ষতি হবে না। লোডশেডিংয়ের কারণে দেশের অন্যান্য জেলাতেও সেচ কাজ ব্যাহত হচ্ছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্মাণে ধীরগতি ও জমি অধিগ্রহণ জটিলতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত সাসেক 2 সড়ক প্রকল্পের সময় বাড়তে পারে। কর্মকর্তারা বলছেন, সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন বা সাসেক 2 প্রকল্পের সময় তৃতীয়বারের মতো বাড়লেও ব্যয় বাড়ছে না। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত প্রায় 190 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য 326 হেক্টর জমি অধিগ্রহণের কাজ শুরু হয় প্রায় 4 বছর আগে। তবে বিভিন্ন কারণে বগুড়া, গাইবান্ধা ও রংপুরে মোট 10 হেক্টর জমি এখনো অধিগ্রহণ করা সম্ভব হয়নি। এর ফলে অন্তত 15টি স্থানে বন্ধ হয়ে আছে সড়ক নির্মাণের কাজ। 10 শতক জায়গা এখান থেকে সরকার নিয়োগ করছে নেওয়ার জন্য, কিন্তু এই 4 বছরে ধরে আজ পর্যন্ত আমাদের তিনি টাকা পয়সাও দেয়নি, নেয়নি। অধিগ্রহণ কার্যক্রম চলমান আছে, কিন্তু এখনো আমরা 8 ধারার নোটিশ এখনো পাই নাই, যার কারণে আমরা আমাদের স্থাপনা ভাঙতেও পাচ্ছি না। কর্মকর্তারা বলছেন, জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা কাটায় খুব শীঘ্রই অধিগ্রহণের কাজ শেষ হবে। আমাদের এক্সচেঞ্জরা আমাদের এই লাইনের সকল জেলার বসে তারা যথেষ্ট আন্তরিক, বিশেষ করে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এত বেশি জমির মূল্য আমরা কল্পনা করতে পারিনি, সেটা আমরা ক্লিয়ার করেছি। আশা করছি দ্রুত জনগণ টাকা পেয়ে যাবে। প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে 2019 সালে শুরু হওয়া সাসেক 2 প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2023 সালে। তবে করোনা মহামারী সহ নানা কারণে এবছরের জুন পর্যন্ত বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। তবে নির্মাণে ধীরগতির কারণে প্রায় 20% কাজ এখনো বাকি। মহাসড়কের কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিকল্প নেই বলছেন কর্মকর্তারা। 190 কিলোমিটার মধ্যে অধিকাংশ কাজ আমাদের শেষ হয়ে যাবে। আমাদের শুধু 3টা জায়গায় কাজ একটু বাকি থাকবে, সেটা হচ্ছে যে গোবিন্দগঞ্জ, আমাদের হাজিকামরুল ইন্টারচেঞ্জ আর এলেঙ্গা। এই 3টা জায়গায় আমরা জমিটা একটু পরে বুঝে পেয়েছি। প্রকল্পের কাজ শেষ হলে 6 লেনের প্রশস্ত মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে রংপুরে পৌঁছানো যাবে 5 ঘন্টারও কম সময়ে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। শুষ্ক মৌসুমে উপকূলের লবণাক্ত পতিত জমিতে রিলে পদ্ধতিতে গম উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহনিয়োগী। সম্প্রতি বরগুনার তালতলিতে গবেষণা চালিয়ে সফল হয়েছেন তিনি। এই পদ্ধতিতে গম উৎপাদনে লাভবান হতে শুরু করেছেন কৃষকরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরগুনার উপকূলীয় অঞ্চলে 4,39,000 হেক্টর জমি শুষ্ক মৌসুমে 6 থেকে 7 মাস পতিত থাকে। এই সময় বেকার থাকে এলাকার কৃষকরা। পতিত জমিতে গম চাষের জন্য প্রায় 6 বছর গবেষণা চালিয়ে সফল হয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহনিয়োগী। সম্প্রতি বরগুনার তালতলির শারিকখালী এলাকায় রিলে পদ্ধতিতে 20 জন কৃষক 7 একর জমিতে গম চাষ করেন। এই পদ্ধতিতে 1 বিঘা পতিত জমিতে 5,000 টাকা খরচ করে 10 মণ গম পাওয়া যাচ্ছে, যার মূল্য 20,000 টাকা। 5-7 দিন মিশির পেয়েছে পর গমটা সুন্দর অঙ্কুর দিয়ে উঠছে। তারপর আমরা সার মারলাম, সার মারার পর 2-4 দিন পরই আমি একটা সেচ দিয়েছি। সেচ দেওয়ার পর 1 সপ্তাহ পর দেখি কি যে মেঘের মতো সোনার ফসল হয়ে উঠতে আছে, তখন মনটা একটা খুব আনন্দিত লাগে। ধান ক্ষেতের ভিতরে গমটা ফেলাইছে, গমটা ফেলানে সার দিছে, পানি দিছে, এই জন্য খুব ভালো হয়েছে। খরচ অনেক কম। আমি বলবো প্রতি জমিতে বিনা চাষে কৃষক একটা বাড়তি ফসল ধানের পরে পেল। এই বিজ্ঞানীর দাবি,
রিলে পদ্ধতিতে গম ফসল চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে উপকূলে 4,39,000 হেক্টর পতিত জমিতে 13 লাখ টন গম উৎপাদন সম্ভব। একদম প্রতি জমিতে যে আমি প্রায় 3 টন পার হেক্টর বা প্রতি বিঘাতে 10 মণ বা 400 কেজি গম পাচ্ছি, এটা বিশাল একটা বিষয়। ধানের জমিতে ধান যখন শেষ পর্যায়ের দিকে যায়, কাটার উপযোগী হওয়ার 15-20 দিন আগেই হয়তো বা 20-25 দিন আগে যদি আমরা এই গমটা ভেজা মাটিতে ফেলতে পারি, তাহলে ধান কাটার পরে গমের গাছগুলো তখন তৈরি হতে পারে। দেশে প্রতি বছর 75 লাখ গমের চাহিদা থাকলেও উৎপাদন হয় 11 থেকে 12 লাখ টন গম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে প্রায় 33 পয়েন্ট, লেনদেন হয় 478 কোটি টাকার শেয়ার, দর হারিয়েছে 72 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 119 পয়েন্ট। রোববার শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের লেনদেন। প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে 24 পয়েন্ট, এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 32.97 পয়েন্ট, অবস্থান করছে 5653 পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয় 478 কোটি 23 লাখ টাকার শেয়ার, আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 44 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 75টির, কমেছে 285টির এবং অপরিবর্তিত রয়েছে 33টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় গোল্ডেন সন এবং তৃতীয় অবস্থানে স্যালভো কেমিক্যাল। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, দ্বিতীয় গোল্ডেন সন এবং তৃতীয় অবস্থানে শাসা ডেনিমস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 119.48 পয়েন্ট, লেনদেন হয় 17 কোটি 23 লাখ টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজের কোয়ালিফাইড ইনভেস্টরের অফারের আবেদন রোববার শুরু হয়েছে। নির্দিষ্ট বিনিয়োগকারীরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবেদন করতে পারবেন। রোববার সকাল 10টা থেকে 25 এপ্রিল বিকাল 4:30 পর্যন্ত আবেদন চলবে। গত 14 ফেব্রুয়ারি বিএসইসির 900তম কমিশন সভায় কিউআইও অনুমোদন পায় ক্রাফটসম্যান। 10 টাকা মূল্যের 50 লাখ শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি 5 কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজারের পোর্টফোলিওতে 30 লাখ টাকা আছে এমন বিনিয়োগকারীরা এসএমই বোর্ডের এই শেয়ার কিনতে পারবেন। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনাময় এমন প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে। ফুটওয়্যার কোম্পানির ম্যাক্সিমাম শেয়ারের প্রাইসই 50 অ্যাপের উপরে, যেহেতু এটা 10 টাকার শেয়ার, অনেকের ধারণা যে 10 টাকার শেয়ারটা হয়তো 40-50 টাকা হবে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা গেইন হওয়ার সুযোগ আছে, যার কারণে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বাড়বে। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 110 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 142 টাকা 93 পয়সায়, কমেছে ইউরোর দরও, বিনিময় হয়েছে 123 টাকা 8 পয়সায়, অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে 1 টাকা 41 পয়সায়, সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 29 টাকা 47 পয়সায়, অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর বিনিময় হয়েছে 30 টাকা 10 পয়সায়, কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 358 টাকা 50 পয়সায়, মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 23 টাকা 12 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।